হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমি আমার সব শাড়িগুলো বাড়িতেই ওয়াশ করেছি, মানে বাড়িতেই কেচেছি। আর এরপর এগুলো আমি সব বাড়িতেই আয়রন করব। শাড়িগুলো, ব্লাউজগুলো, ছেলের কিছু ড্রেস, হাজব্যান্ডের কিছু ড্রেস, সেগুলো সব আমি বাড়িতেই কেচেছি। বাড়িতেই আমি এগুলোকে সব আয়রন করব। আমি কোনো কিছু লন্ড্রিতে দিই না। তো এবার দেখো আমি আয়রন করতে বসে পড়েছি। অনেক কিছু আইটেমস আছে, ব্লাউজ আছে, নর্মাল ব্লাউজ, প্যাডেড ব্লাউজ, সব কিছুই আমি বাড়িতে আয়রন করি, বাড়িতেই কাচি, বাড়িতেই আয়রন করি। তো দেখে নাও, প্যাডেড ব্লাউজগুলোকেও আয়রন করে নেব। তো ফার্স্টে প্যাডেড ব্লাউজগুলোকে, প্যাডগুলোকে একটু উল্টে নিয়ে এভাবে করে নিতে হবে। তারপর আয়রন করলে তাহলে প্যাডগুলো ভাঙবে না, নাহলে প্যাডগুলো ভেঙে যায়। তো সেই জন্য একটু উল্টে নিতে হবে। উল্টে নিয়ে তারপর একটু প্যাডের জায়গাটাকে একটু হাত দিয়ে করতে হবে। আর যেহেতু এটা সিল্কের ব্লাউজ, তো আয়রনকে একদম সিল্কি মোডে রাখতে হবে, রেখে করতে হবে আয়রনটা। তো এইভাবে সমস্ত এই ব্লাউজগুলোকে আমি আয়রন করে নিচ্ছি। তোমরা যারা যারা ভয় পাও, মনে করো যে বাবা এগুলো বাড়িতে কিভাবে করব, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর প্যাডগুলোকে দেখো এরকম এরকম উল্টো করে ফোল্ড করে, মানে গোল করে দিতে হয়, দিয়ে রাখতে হয়। দেখো আমি দুটো ব্লাউজকে এভাবে রেখে দিলাম। এতে কি হয়, জায়গাটাও কম লাগে, প্যাডগুলোও ভালো থাকে। তো এইভাবে দেখো সবকটা ব্লাউজকে আমি আয়রন করে নিচ্ছি। এটা নন প্যাডেড ব্লাউজ, এটা হোয়াইট কালারের। আমার অনেক রিলস বানানো আছে এই ব্লাউজটা পরে, তোমরা দেখেছো রিসেন্টলি। তো এইভাবে দেখো আমি সমস্ত কিছু আয়রন করে নিলাম। কারণ লন্ড্রিতে দিলে ওরা যেভাবে করে, অনেক সময় আমাদের এই ড্রেসগুলো খারাপ হয়ে যায়, কালার ফেড হয়ে যায়, ফেসে যায়, অনেক কিছু হয়। প্লাস ওরা খুব একটা ভালো জলে ওয়াশও করে না। আর যখন শুকায়, যেই জায়গাগুলোতে আমি দেখেছি মাঠে ঘাটে মেলে রেখে শুকোয়, তো সেই জন্য আমার ঠিক পছন্দ হয় না। তো আমি নিজেই এই সমস্ত কিছু করি, এবং এটাতে আমার জামা কাপড়ও টেকসই হয় এবং কোনো কিছুই নষ্ট হয় না। অনেকেই হয়তো বলবে না বাড়িতে করলে নষ্ট হয়ে যায়, কিন্তু না, আমি তো যে সমস্ত ড্রেস পরি, তোমরা নিশ্চয়ই দেখো, অনেক অনেক দিন ধরে আমি এক একটা ড্রেস পরি, কোনো কিছুই নষ্ট হয় না এবং সব একদম ঠিকঠাক থাকে। আর সব থেকে বড় কথা, আমার সেভিংস হয় পুরো লন্ড্রির টাকাটা। তো এই হলো ব্যাপার। দেখো আমি এইভাবে সমস্ত ব্লাউজগুলোকে আয়রন করে নিলাম। তবে যেহেতু এই আয়রনগুলো আমরা যেগুলো বাড়িতে ইউজ করি, আয়রনগুলো খুবই হালকা, তো সেই জন্য সিল্কের জিনিস ইস্ত্রি করতে, আয়রন করতে কোনো অসুবিধে নেই। সিল্কের জিনিসে উল্টে আরও একদম কম করে রাখতে হয় পাওয়ারটা। মানে এখানে ইস্ত্রির মধ্যে অনেক কিছু মোড থাকে, তোমরা দেখেছো, কটন, সিল্ক, রেয়ন, এরকম অনেক রকমের মোড দেওয়া থাকে। ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেই যখন যেটা করবে আয়রন, সেই মোডে ইস্ত্রিটাকে আগে করে নিতে হয়। তারপর ইস্ত্রি অন করে গরম করে তারপর আয়রন করতে হবে। তো এইভাবে দেখো আমি সব সময় আমি কোনো জিনিস বাড়িতে যে কাচি বলে যে আয়রন করি না তা না, সব জিনিস আমি আয়রন করেই পরি। তো দেখো আমার এরকমভাবে এই ব্লাউজগুলো প্যাডেড, নন প্যাডেড সব দেখিয়ে দিলাম, সব আমি এইভাবে করি। তো এরকমভাবে সব কটা ব্লাউজ করে নেবো। আর এখানে দেখো শাড়িগুলো আছে, শাড়িগুলোও করবো। হ্যাঁ দেখো ছেলের ধুতি আছে, ধুতিগুলোকেও আমি আয়রন করব। এগুলো কেচে নিয়েছি। তো ধুতিতে যেহেতু অনেকগুলো ফোল্ড আছে, তো এখানে দেখো আবার একটু সিল্ক থেকে মোডটা একটু বাড়িয়ে নিলাম, কারণ ধুতিটা একটু অন্যরকম কাপড়, ওটা সিল্ক হতে পারে কিন্তু এই কাপড়টা একটু কুচকে যায়, তো একটু পাওয়ারটা ওই জন্য বাড়িয়ে নিলাম। নিয়ে খুব সাবধানে সন্তর্পণে করতে হবে এই আয়রনটা। তো দেখো করে নিচ্ছি এইভাবে। ফোল্ডগুলোকে আগে একটু ঠিক করে নিয়ে তারপর ফোল্ডের ওপরে ওপরে আয়রনটা করতে হবে। তো এইভাবে পুরো ধুতিটাও, এই ধুতিটাও কিন্তু সিল্কের, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে। আর আমি না, আমার যে কোনো জিনিসই, আমার ছেলের, আমার হাজব্যান্ড সবারই, যেগুলোতে এই যে এরকম সিল্ক হোক আর যাই হোক, এগুলো একটু ধুতি, তো ধুতি একটু ফুলে ফুলে থাকলে বেশি ভালো লাগে। তো এগুলোতেও সব আমি সাবু জাল দিয়ে মার দিয়েছি। তারপরে এগুলোকে মানে শুকিয়ে এগুলো এখন আয়রন করছি। তো এগুলো একটু তাহলে করকরে হয়ে থাকবে, তাই জন্য একেবারে আমার শাড়ির মতো করকরে দিইনি। তো এগুলোতে একটু হালকা মার দিয়েছি যাতে একটু ফুলে থাকে।
একদম গায়ের সঙ্গে লেগে না থাকে। তো সেরকমভাবেই আমি সমস্ত কেচে দেখো এবারে এগুলো হয়ে গেল। এই ধুতিটা ইস্ত্রি করা, এবার এটাকে ফোল্ড করে রাখছি। আর এরপর আরেকটা ধুতি আছে, এটাও ওই রকম সেম প্রসেসে এটাকেও আয়রন করে রাখবো। এটা যেহেতু একটু অন্যরকম কাটিং, তাই এটাকে ডবল ফোল্ড করেও ডবল ফোল্ড করে নিয়েও তারপর আয়রন করা যাবে। তো এইভাবে সব কিছু আমি আয়রন করে নিচ্ছি। তোমরা যারা মনে করো, যারা ভয় পাও যে বাড়িতে আয়রন করলে খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তো একদমই নয়। যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ট্রাই করে দেখো, তাতে তোমাদের জিনিসগুলো ভালো থাকবে, জামা কাপড়গুলো। আর সেভিংস তো অবশ্যই হবে। লন্ড্রিতে ওরা অনেক অনেক চার্জও নেয়, আর তার সঙ্গে অনেক অনেক তোমার জামা কাপড় নষ্টও করে দেয়। তো সেই জন্য আমি নিজেই সব ঘরে করে নিই, একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে বসে করলেই হয়। এরপর দেখো ধুতিগুলো হয়ে গেল। তো দেখো এইভাবে আমি সব কটা ব্লাউজকে আয়রন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতগুলো ব্লাউজ আমি আয়রন করে নিয়েছি। আর এখানে দেখো ছেলের এই ধুতি দুটো হয়ে গেছে। এবার এই শাড়িগুলো বাকি, শাড়িগুলোকেও আয়রন করে নেব। তো দেখো শাড়িগুলো যে আমি আয়রন করছি, আমি কিন্তু আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু সেদিনকে শাড়িগুলো একভাবে আয়রন করতে পারিনি, কারণ অতগুলো ব্লাউজ আর ধুতিগুলো করেই আমি হাঁপিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড হাত ব্যথা করছিল এতগুলো ব্লাউজকে। আর যেহেতু আমাদের ঘরের আয়রনগুলো তো অত ভারী হয় না, হালকা হয়, তো একটু বেশি করে প্রেস দিয়ে আয়রন করতে হয়, খুবই ভালো প্রেস দিয়ে করতে হয়। সিল্কেরগুলোতে অতটা লাগে না, কিন্তু কটনেরগুলোতে বেশ প্রেস দিয়েই আয়রন করতে হয়, না হলে কিন্তু কটনের জিনিস ভালো আয়রন হবে না। তো এবার দেখো আমি শাড়িগুলো আয়রন করছি, অন্য আরেক দিন করছি, ড্রেস দেখেই বুঝতে পারছো। এবার শাড়িগুলো সব করে নিচ্ছি। শাড়িগুলোকে অল্প অল্প করে পুরো বেডের ওপর বিছিয়ে নিয়ে তারপর একদম সিঙ্গেল ফোল্ডে পুরো শাড়িগুলোকে আয়রন করছি। পুরো শাড়িটাকেই একদম আয়রন করব, পুরোটা খুলে খুলে। দেখো এতগুলো শাড়ি। তো দেখো শাড়িটা আমি পুরো শাড়িটাকে দেখেই নিলে তোমরা, সিঙ্গেল ফোল্ড করে পুরো বেডের ওপর পেতে তারপর পুরো শাড়িটাকে আয়রন করলাম। আর সেই সময় আমার আয়রনটা যেহেতু একটু এখন অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো সেই জন্য ওর হিটিংটা একটু প্রবলেম হয়। পিওর কটনে লাগিয়ে দিলে প্রচুর হিট হয়ে যায়, তখন একদম গরম হয়ে গেলে যে একটা স্মেল আসে সেরকম স্মেল আসে। তো সেই জন্য ওটাতে দিয়ে আমি আয়রন করতে পারি না। আমি যখন এইসব কটনগুলো করি তখন সিল্কেই লাগিয়ে রাখি, যেহেতু আমারটা খারাপ হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো আয়রন হয় তাহলে তোমরা কটনে লাগিয়েই কটন শাড়ি করতে পারো। তবে এগুলো জামদানি, কিন্তু যেহেতু এগুলো আমাদের ইন্ডিয়ান জামদানি, তো এগুলো কটনের হয় না, এগুলো সিল্কের ওপরেই এরকম উল দিয়ে কাজ করা থাকে। তো দেখো এই জন্য আমি এভাবে পুরো শাড়িটাকে খুলে একদম সিঙ্গেল ফোল্ড করে পুরো শাড়িটাকে আয়রন করে নিলাম। এটা হয়ে গেল। এবার দেখো এই রেড শাড়িটা, এটা পরেও তোমরা দেখেছো, আমার রিলস করা আছে অ্যানিভার্সারিতে। তো এই শাড়িটাকে এবার ইস্ত্রি করে নেব। সব শাড়ি আমার উল্টো করে ভাঁজ করা ছিল, তোমাদের সেইটা দেখিয়ে দিলাম। এবার এগুলোকে সোজা করে তারপর আয়রন করব। তো দেখো শাড়িটা যে দড়িতে মেলেছিলাম তারে ছাদের ওপরে, তো সেই জন্য একটা কেমন বেঁকে বেঁকে যে টাইপের যায়, তারের শেপে বেঁকে যায়। তারপরে যেহেতু মার দেওয়া ছিল সাবু দিয়ে, তো আরও একদম কড়কড়া হয়ে বেঁকে গেছে। তো সেই জায়গাটা একটু টেনে সোজা করে নিলাম। তারপরে এবার পুরো শাড়িটাকে সোজা করে আয়রন করে নেব। আয়রন করলে দেখো গ্লেজটাই আলাদা হয়ে যায় শাড়ির। এই যে মুগা সুতোর কাজ করা, এটাও একটা বাংলাদেশের শাড়ি, বাংলাদেশি কটন কি একটা নাম শাড়িটার ছিল, অনেক দিন আগের কেনা। এটা আমি যখন দুর্গাপুরে থাকতাম, দুর্গাপুরের কান্তা থেকে কেনা হয়েছিল, আমার দিদা কিনে দিয়েছিল আমাকে। তো এই শাড়িটা অনেক দিন আগেকার শাড়ি, তো দুর্গাপুরে থাকাকালীন কেনা। তো দেখো এখনও এত সুন্দর আছে। আমি এটা এই ফার্স্ট টাইম কাচলাম, কেচে ফার্স্ট টাইম আয়রন করলাম বাড়িতে এত বছর পরে। তো এই দেখো দুটো শাড়ি হয়ে গেল। এবার আর দুটো বাকি আছে, সেই দুটোকেও আমি এই সেম প্রসেসেই আয়রন করব। তো দেখে নাও আয়রন করছি আমি কিভাবে। এইটা তোমরা দেখেছো, এটা এবছরের পুজোর শাড়ি। ছট পুজোয় পরে নদীতে নেমেছিলাম, তো সেই জন্য একদম প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। সেই আমরা যেমন সমুদ্রে স্নান করলে জামা কাপড়ের স্টিচের ফাঁকে ফাঁকে বালি ঢুকে যায়, সেরকম হয়ে গেছিলো এই শাড়িটা। ফলসের মধ্যে শাড়ির যে ফলস লাগানো, ফলসের ভেতরে ভেতরে একদম মাটি টাটি ঢুকে গেছিলো। তো অনেক কষ্টে এটাকে কেচে পরিষ্কার করেছি, 2-3 বার করে কেচে।
তো এইভাবে সমস্ত শাড়ি দেখো আমি আয়রন করে নিলাম। এই শাড়িটাও দেখো এইভাবে পুরো, এখন আর বসে আর আয়রন করছি না, দেখো এবার দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। এক একটা শাড়ি আয়রন করতে প্রায় 30 মিনিটস 35 মিনিটস টাইম লেগে যায়, কারণ পুরো শাড়িটাকে খুলে তারপর একটু একটু করে আয়রন করতে হয়। আর যেহেতু বেডের ওপর করছি, বেড তো গদি গদি বেড, বুঝতেই পারছো, তো সেই জন্য একটু একটু করে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু একটু করে নিচ্ছি। শাড়ির নিচের দিকটা একবার করছি, ওপরের দিকটা একবার করছি, এইভাবে করে তারপর পুরো শাড়িটা আয়রন হয়ে যাওয়ার পরে এরপর দেখো এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পরেও ওপর দিকটা যে দিকটা ধরে ফোল্ড করলাম সেটা হওয়ার পরে নিচ দিকটা আবার ধরে ফোল্ড করে তারপরে আবার পুরো শাড়িটা মানে এরকম ফোল্ড করার পরে ছোট ভাঁজ করে নিয়ে তারপরে আবার একবার আয়রন করে দিয়ে তারপর ফোল্ড করে রেখে দিচ্ছি। তো এইভাবে তোমরা দেখেই নিলে আমি কিভাবে করলাম। তোমরা যারা ভয় পেতে, অবশ্যই তাদের ভয়টা নিশ্চয়ই ভেঙে গেল। বাড়িতেই সব শাড়ি কাচাও যায়, আয়রনও করা যায় এবং খুব ভালো থাকে। লন্ড্রিতে দিলে অনেক সময় শাড়ি নষ্ট হয়ে যায়, শাড়ি ফেঁসে যায়, কালার ফেড হয়ে যায়, অন্য শাড়ির কালার অন্য জায়গায় লেগে যায়। তো এরকম অনেক কিছু প্রবলেম হয়, সেগুলো ওদেরকে বলেও লাভ নেই, তোমার শাড়ি তো খারাপ হয়েই গেল। তো সেই জন্য আমি সব বাড়িতে করি, কোনোটাই লন্ড্রিতে দিই না। দেখো সব শাড়ি হয়ে গেছে, এবার আমার এগুলোকে আলমারিতে গুছিয়ে রাখার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। টাটা সবাইকে।